শুরুতেই জনাব রেজাউল করিম রনি আপনার কাছে আসতে চাই। আজকে মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি সবাই কম বেশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। অন্যদিকে জামাতের সাথে যে জোট ছিল 11 দলীয় জোট, সেখানে তাদের অন্যতম শরিকের যিনি দ্বিতীয় প্রধান, তার পক্ষে আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে জামাত। আসলে নির্বাচনের হিসাবটা কি দাঁড়াচ্ছে এখন পর্যন্ত? জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, নির্বাচন যাতে না হতে পারে তার সম্ভাবনা তৈরি করার জন্য নানা রকম অজুহাত নানাভাবেই প্রথম দিন থেকে তৈরি করা হইল। যেমন ধরেন, আমরা যখন নির্বাচনের কথা প্রথম দিকে বললাম, আমাদেরকে জুলাই গাদ্দার বলা হলো এবং নির্বাচন বনাম সংস্কার, যদি যারা নির্বাচনের পক্ষে থাকবে তারা সংস্কার বিরোধী, এরকম কথা বলা হলো। তারপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত লন্ডন বৈঠক, এবং খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের দেশে ফেরা, তার আগে নির্বাচনের ডেট ঘোষণা, সব মিলে আজকের এই পরিস্থিতিতে এই জায়গায় আসার পরেও নির্বাচন নিয়ে আমাদের শঙ্কার কথা যে বলতে হয়, তার মানে এখানে এই রাজনৈতিক দলগুলো জনগণকে মিন করে না, সে শুধু তার ক্যাবিনেটের দিকে তাকায় আছে, কে ক্যাবিনেটটা দখল করবে সেটার দিকে তাকায় আছে। দেখেন, বাংলাদেশের এই নির্বাচনটা কোনো দলকে এককভাবে বিজয়ী হওয়ার চেয়ে বাংলাদেশকে বিজয়ী করা, মানে গণতান্ত্রিক উত্তরণের পথে, এটা একটা ট্রান্সফরমেটিভ টাইমের মধ্যে আমরা আছি। আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরে এখন উঠতে পারিনি এবং এটার প্রধান ফেইলিওর হইল আপনার ধরেন এই গণঅভ্যুত্থানের যে শক্তি, যাদের কাছ থেকে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা বড় রকম আকাঙ্ক্ষা ছিল, তারা এবং তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে সমাজকে নিজেরা জুলাইয়ের ঠিকাদার, বাকি সব গাদ্দার, এভাবে যারা বিভক্ত করছে, নিজেরা ইসলামী ভোট একদিকে এবং বাকি সব অন ইসলামী, যদিও এটা সত্য না, একদিকে, এইভাবে যারা বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, করার মধ্য দিয়ে এখন রাজনীতির যে জায়গায় যাচ্ছে, এখন আর বিরোধিতার জায়গায় নেই, আছে বিশুদ্ধারের জায়গায়। ফলে এখানে নির্বাচনটা আসলে কারা চায় না এটা পরিষ্কার। কিন্তু বিএনপি 18-19 বছর ধরে একই দাবিতে আছে, এটা ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের মধ্যে আছে। সো এখনও তারা একই স্ট্রাগল করে যাচ্ছে, মাঝখান থেকে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। ফলে এইরকম একটা অবস্থায় নির্বাচন নিয়ে আপনার পরস্পর অভিযোগ করা এবং পুরা নির্বাচন কমিশন আজকে ধরেন একটা কর্মসূচি পালন করছে, ছাত্রদল ঘেরাও করে, এমন অনেক দেরিতে এই কর্মসূচিটা পালন করা হয়েছে। কারণ শুধু নির্বাচন কমিশন না, আপনার এই পুরা প্রশাসনে যেভাবে একটা প্রশাসনিক কু করে ক্ষমতাটা দখল করা হয়েছে, এটা আমি বলতে নিরপেক্ষ জামাত দ্বারা যে প্রশাসন দখল করা হয়েছে, সেটা একটা আওয়ামী মডেল। আওয়ামী লীগের আমলে তো আপনারা দেখেন কি, শিল্পী, সাহিত্যিক, কবি, সরকারি আমলা সব নিরপেক্ষ ছিল, কিন্তু আওয়ামী লীগের বাইরে কেউ ছিল না। একই মডেলে যে আপনি দখল করে, এবার আপনি শুধুমাত্র আপনি জিতলে নির্বাচনটা আপনি করতে দিবেন এবং নির্বাচনটা আপনার হওয়ার মতো অবস্থা আছে বলে মনে করবেন, এর বাইরে জনগণের কোনো এজেন্সি আপনি স্বীকার করবেন না। এই জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। আপনি দেখেন পোস্টাল ব্যালট নিয়ে যা হইল, এর আগে 5টা ইউনিভার্সিটি নির্বাচন, সেখানে আপনারা যে এত কোনো রাজনীতি করে না। প্রথম কথা হলো, আপনি যদি রাজনীতি করতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপনারা তো ন্যারেটিভ করতেছেন, এই ন্যারেটিভ পলিটিক্স, হাসিনার ন্যারেটিভ 54 বছরের ন্যারেটিভ পরাজিত হয়েছে বাংলাদেশে। আমরা বারবার বলছি একটা পোস্ট ন্যারেটিভ যুগে আমরা আছি, এখন আর বয়ানের রাজনীতি কেউ খায় না। তারপরে আপনি বারবার ঘুরে ফিরে বয়ানের রাজনীতি করতেছেন, আপনি পলিটিক্সটা করতেছেন না। রিয়েল পলিটিক্স হলো জনগণের সাথে আপনার কর্মসূচির সংযোগ, আপনার রাজনৈতিক এজেন্ডার সংযোগ, আপনার রাজনৈতিক সংগঠনের সাথে সাধারণ মানুষের সংযোগ। সেইটা না ঘটাইয়া আপনি অন্যদেরকে ডিফেম করতেছেন, ওরা খারাপ, আমি ভালো, এই জন্য আমারে বাইসানো। আরে ভাই, আপনি ভালো না, ভালো হইলে আপনারা যখন পিটাইয়া মারছিল, তখন মানুষ আপনাকে বাঁচানোর জন্য রাস্তায় নামতো, মানুষ ডিসকানেক্টেড ফিল করছে। এখানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা অবিশ্বস্ততার সম্পর্ক জনগণের তৈরি হয়েছে, এটা স্বীকার করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে। ফলে সেটা পুনরুদ্ধার করার জন্য যেটা ভোটাধিকার প্রতিষ্ঠামূলক যে নির্বাচন, জেতা না, একটা দলকে জেতা না, সেই ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচনে সমস্ত দলগুলোর ঐক্যবদ্ধভাবে যেখানে আন্দোলন করার কথা, যেখানে ঐক্যবদ্ধভাবে আপনার পরস্পরকে সহযোগিতা করার কথা, সেখানে প্রশাসনকে নিজেদের আওতায় নিয়ে যাওয়া, নিরপেক্ষভাবে, এটা দলীয়ভাবে না, নিয়ে যাওয়া এবং প্রশাসন শুধুমাত্র তাদের সুবিধা মতো আপনার আচরণ করা, এইটা একটা ভালো নির্বাচন। ডক্টর ইনু যতই বলুক যে ঐতিহাসিক নির্বাচন তো দূরের কথা। কিন্তু এই অভিযোগটা তো জামাতও সরকারের বিরুদ্ধে করছে, এনসিপিও করছে। জামাতের কোনো অভিযোগ আমরা বিশ্বাস করব না। কেন? তারা যখন কথা বলে মিথ্যা বলে। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি কীভাবে বিশ্বাস করবেন? এবং যেমন ধরেন, আমরা আওয়ামী লীগের আমলে কি দেখছি, আওয়ামী লীগের আমলে যখন বলতো আজ শান্তি সমাবেশ, আমি ঘোষণা দিতাম আজকে কিন্তু মারামারি করবে, পিটাবে, কারণ ও যা বললে তার উল্টাটা করে। জামাত যখন বলে যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা দেখছি, তার মানে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং সমস্ত প্রস্তুতি সাইরা ফেলছে, এটা সায়েন্স। কারণ যে মিথ্যা বলে, সে যেটা বলে তার উল্টাটা মিন করে,
সে যখন বলবে ইলেকশনের জন্য আশঙ্কা করতেছে, হ্যাঁ, অন্যের কাছ থেকে, তার মানে সে নিজে এটা করবে। সে যদি বলে যে ইলেকশন ফেয়ার হবে, তার মানে ফেয়ার হবে না। সে যদি বলে ইলেকশন ফেয়ার হবে না, তার মানে ইলেকশন ফেয়ার হবে। মানে এটাই হলো সূত্র। আওয়ামী লীগের আমল থেকে এটা শিখছি। আপনার এরকম একটা ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যা বলে উল্টা সত্য হইলো তার উল্টাটা, যেটা বলো এটা সত্য না। ফলে জামাতের ব্যাপারে আমি রিলাই করতে পারতেছি না, কারণ আপনি তো বিরোধিতা করেন, আপনি তো কোনো সমালোচনা সহ্য করেন না, আপনি বিষোদ্গার করেন, আপনি চরিত্র হনন করেন, আপনি ভ্যালু জাজমেন্ট করেন, আপনি জাজমেন্ট দিয়ে দেন পরীক্ষার আগেই। আপনি নিজে সিঙ্গেল ট্রুথ, আপনি একমাত্র সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। আপনি এইভাবে সমাজকে বিভক্ত করেন। ফলে আপনার সাথে আমরা এঙ্গেজমেন্টে যাইতেছিলাম। গণতন্ত্র তো এঙ্গেজ, আপনার রাজনীতি আলাদা, আপনার সাথে আমার মতামত আলাদা, বাট আমরা তো এঙ্গেজ করবো একজন আরেকজনকে। কিন্তু আপনি যদি বিষোদ্গার করেন, আপনি যদি কাউকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করেন, তখন তার এঙ্গেজমেন্ট হয় না। ফলে তখন আপনার কথা, আমি আমার নিজের রাগ ক্ষোভ থেকে বলছি না, কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগকে আমরা এঙ্গেজ করতে পারছিলাম 15 বছর, পারি নাই তো, কারণ ও একতরফাভাবে সব কিছু চালাই গেছে। সো আপনিও তো একই কাজ করতেছেন, আপনাকে তো এঙ্গেজ করা যাচ্ছে না। হ্যাঁ, তো ফলে এই যে পারস্পরিক বিষোদ্গার না, আমরা এটা দেখতেছি। ক্ষমতায় কারা এখন? আপনি এই সব সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ, হ্যাঁ, আপনার এরা বাদ রাখছে দখল করতে। আপনার এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে সততার এই যে ঝান্ডাবাহী দলটি 11তম আপনার একজন, হ্যাঁ, তার নিজ কন্যাকে সবচেয়ে মেধাবী প্রতিভাবান হিসাবে নিয়োগ দেয় নেই। জি, ধন্যবাদ। এ পর্যায়ে যারা মোস্তফা ফিরোজ আপনার কাছে আসতে চাই, বিএনপির যে অভিযোগগুলো, সেখানে একটা বড় অংশ হচ্ছে কি তাদের যে এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। আবার একই অভিযোগ যখন জামাতও করছে, এনসিপি তো আজকে একরকম নির্বাচনে না যাওয়ার সম্ভাবনার কথা বললেন, রাস্তায় থাকার কথা বললেন। আসলে পরিস্থিতি কি নির্বাচনের আগে আরো ঘোলাটে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? এখন তো দিন যত ঘনিয়ে আসবে, তত বেশি এই পরিস্থিতিটা হবে পাল্টাপাল্টি অভিযোগ করে কে অভিযোগটা পাবলিকের কাছে প্রতিষ্ঠা করতে পারবে, সেটাই একটা কম্পিটিশন। এটা ঠিক নির্বাচন কমিশনের তো দুর্বলতা দেখছি যে একই বিষয়ে দুই রকম, বিশেষ করে একটা হলো দ্বৈত নাগরিকত্ব, আর একটা হচ্ছে ঋণ খেলাপি। এটা সমানভাবে সব জায়গায় জাজমেন্টটা হয়নি। তো এখানে এটা আমি বলবো না যে সেন্ট্রালি কোনো নির্দেশ, এটা অঞ্চল বিশেষে, যেমন কোনো কোনো জায়গায় ম্যাজিস্ট্রেট খুব দৃঢ়তা দেখায়, রুইন ফারানার সামনে যেমন সে মাথা নোয়ায়নি, আবার কোনো কোনো জায়গায় নোয়াচ্ছে, সেটা আমরা আবার খবরটা পাচ্ছি না। তো এরকম নানা রকম হচ্ছে, কারণ একটা হচ্ছে কি এখন এই মুহূর্তে এমন একটা সময় নির্বাচনটা হচ্ছে যে সময় প্রশাসন, পুলিশ খুবই দুর্বল অবস্থায়। তারা গত 15 বছরে যেভাবে বিপর্যস্ত ছিল, পর্যদস্ত ছিল এবং একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা তারা ছাড়তে পারেনি। ফলে এলাকা বিশেষে এক এক জায়গায় এক এক রকম জিনিসটা দেখছি। তো সেই জায়গাটা পুনরুদ্ধার পুরোপুরি হবে না, এই অবস্থা মিলাই আসবে। আর একটা বিষয়ে দেখেন, এটা তো বাস্তবতা যে আপনার এখন ওই যে সুজন গত পরশুদিন বললো না যে নির্বাচনে আমেজটা পাওয়া যাচ্ছে না। এই আমেজটা না পাওয়ার এর একটা কারণ হলো যে একটা বড় দলের কর্মী সমর্থকরা কিন্তু নির্বাচনে নাই। জামাতের অবস্থানটা কী ছিল? জামাত কিন্তু এককভাবে কখনো বিএনপির বিপক্ষে নির্বাচন করেনি বা আওয়ামী লীগের বিপক্ষে করেনি। সে সবসময় হয় বিএনপি না হয় জামাত, এই মেইন আওয়ামী লীগ আর বিএনপি এর অধীনে করছে। এই প্রথমবার এসে তারা একটু এর মধ্যে পড়ে গেছে, কারণ ওইভাবে ওই অবস্থানে তো নেই। তারা একটা ক্যাডার ভিত্তিক দল, যেমন বিএনপি একটা মাস অর্গানাইজেশন, আওয়ামী লীগ একটা মাস অর্গানাইজেশন, এমনকি জাতীয় পার্টিও কিন্তু মাস অর্গানাইজেশন। বরং কথার কথা সেটা উচিত কি উচিত না অন্য আলোচনা। যদি জাতীয় পার্টিকে পূর্ণভাবে নির্বাচন করার সুযোগ গভর্নমেন্ট দিত, জামাত কিন্তু তারও পিছনে চলে যেত। এবং এখনও কিন্তু সেই সংখ্যাটা আছে। ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্ররা মিলে একটা জোট করতেছে। এই জোটটা যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু জামাত চলে যাবে তৃতীয় অবস্থানে। এর কারণটা এই কারণেই, নির্বাচনের যেই আমেজটা, সেই আমেজটা বিএনপি তো এখন একা একা তো আর আমেজটা তৈরি করা যায় না, ওইরকম মানের আর একটা দরকার। সেই মানটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কারণে বিএনপি শেষ যে জরিপটা আমরা দেখলাম, সেখানে তো জামাতকে বলা হচ্ছে যে তারা 30% মতন ভোট পাবে। এই জরিপটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। এটা একেবারেই কি বলে, আপনি দেখেন এত ব্যবধান হয়, কিছুদিন আগে হলো 70%, আর এ হলো মুখোমুখি হয়ে গেল। এতে বোঝা যাচ্ছে যে হয় আগেরটা সত্য না,
নাই পরেরটা সত্য না, হয় তাহলে মানে পরেরটা সত্য, আগেরটা সত্য না। এটা অস্বাভাবিক। আমার মনে হয় যে এই জরিপগুলি নিয়ে আমরা না কথা বলাই ভালো, কারণ ভোটের প্যাটার্নটা গত 15 বছরের পর হঠাৎ করে এত বেশি পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু নিজেরাও যখন এই চিন্তা করি তখন কিন্তু ধরতে পারি না আসলে কি হতে যাচ্ছে। কারণ আগে আমরা একদিকে হাসিনা, মানে 8 পর্যন্ত যদি ধরি, একদিকে হাসিনা আরেকদিকে খালেদা, এই একটা মেরুকরণ ছিল। সেই মেরুকরণে তো জামাত সামনে ছিল না, সামনে ছিল বিএনপি আর এদিকে আওয়ামী লীগ। এখন তো পুরো পাল্টে গেছে। তারা অনেক সময় 5টা বিশ্ববিদ্যালয়ে পরপর ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে সাফল্য সেটাকে সামনে আনেন এবং সেটাকেই পরিবর্তনের সূচক হিসেবে দেখাতে চান। আচ্ছা, এটা যদি হয়, মানে এইটা কিন্তু সামগ্রিক চিত্র না, এটা মানে পুরো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে না এই ঘটনাটা। যেমন মানে রিপ্রেজেন্ট করে না, আমরা অভ্যুত্থানের ঘটনাটা আমরা যদি বিশ্লেষণ করি, যদি তরুণরা, আমরা বলি তো তরুণরাই মানে নেতৃত্ব দিয়ে বিদ্রোহ করে মানে অভ্যুত্থানটা সংগঠিত করছে, তাহলে সেই তরুণরা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো আসনই পাইল না কেন? একেবারে অনেক জায়গায় প্যানেলও দিতে পারলো না কেন? তাহলে বোঝা যাচ্ছে যে ওই অভ্যুত্থানের পেছনে যেমন মূল, হয়তো আমি ফোকাসড ছিলাম, পেছনে সব ছিল জামাত বিএনপির বা জনতার আন্দোলনকারী শক্তি, শুধু আমি সামনে ছিলাম ওইটুকুই, পেছনে কিছু না। যেমন ধরুন মুজিবনগর সরকার আমরা তো জানি, কিন্তু সবাই তো জানে ওই আন্দোলনের, স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলনের মূল নেতাকে, যে পাকিস্তানে কারাগারে বন্দী। এখন পাকিস্তানে কারাগারে বন্দী ছিল বলে কি পুরো স্বাধীনতা মুক্তিযুদ্ধের মানে কৃতিত্ব 1 নম্বর মানুষ কি তাজউদ্দিন সাহেব? সেটা কি হয়? সেটা হয় না। তো বাংলাদেশেও তাই, এখানে বিএনপি এবং জামাতকে মাইনাস করে এই অভ্যুত্থানটা কোনোভাবেই সম্ভব হইতো না। তো সুতরাং ওইটা মুখ্য বিষয় না, একটা মুখ্য বিষয় মানতাম যদি ওই মুখের প্রতিফলনগুলি আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতাম। জি।